দেখো, আমাদের বডিতে যাবতীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে থাকে, সেটাকে কন্ট্রোল করে থাকে আমাদের ব্রেন। তো এই কারণে আমরা ব্রেনকে আমাদের কন্ট্রোলিং সেন্টার বলে থাকি। যেমন তোমার বডিতে যে সার্কুলেশন হচ্ছে, বা ধরো এক্সক্রিশন বা ডাইজেশন, রেসপিরেশন, যাবতীয় ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, তুমি কথা বলছো, তুমি হাঁটাচলা করছো, এগুলো সব কিছুকে কিন্তু কন্ট্রোল করে আমাদের ব্রেন। ঠিক সেইভাবে আমাদের বডির যে প্রত্যেকটা সেল রয়েছে, যেটা নাকি আমাদের স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট, তার ভেতরে এমন একটা সেল অর্গানালি রয়েছে বা কোষীয় অঙ্গাণু রয়েছে, যেটা নাকি এই যে আমাদের প্রত্যেকটা সেলের যে অ্যাক্টিভিটি, সেটাকে কন্ট্রোল করে থাকে। তো সেই সেল অর্গানালিটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো, তার স্ট্রাকচার, ফাংশন, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। সো হাই এভরিওয়ান, আমি এডি, ওয়েলকাম টু মাই চ্যানেল জুলজিক্যাল। এই চ্যানেলে আমরা ডাব্লিউবিবিএসসি, সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের বায়োলজি প্রত্যেকটা টপিককে ইন ডিটেলসে বুঝিয়ে থাকি এবং কত সহজে বায়োলজির টপিকগুলোকে মনে রাখা যায় তার চেষ্টা করে থাকি আমি আমার ভিডিওতে। তো দেখো, আজকের টপিক শুরু করার আগে আমি তোমাদের বলে দিই যে আমি অলরেডি সেল মেমব্রেন বা কোষ পর্দা আর সেল ওয়াল বা কোষ প্রাচীরের স্ট্রাকচার আর ফাংশন নিয়ে আমি অলরেডি তোমাদেরকে বলেছি। যদি ওই দুটো ভিডিও তোমরা না দেখে থাকো, তাহলে অবশ্যই ওই দুটো ভিডিও দেখে নিও। আজকের ভিডিও ডেসক্রিপশানে আমি ওই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। তো শুরু করা যাক আজকের টপিক, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তো দেখো, এই নিউক্লিয়াস হচ্ছে একটা সেল অর্গানেলি বা কোষীয় অঙ্গাণু। আমি অলরেডি তোমাদেরকে পড়িয়েছি কোষীয় অঙ্গাণুর ক্লাসিফিকেশন বা প্রকারভেদ। তো সেখানে বলেছিলাম যে কোষীয় অঙ্গাণু তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে দ্বিপর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু, একটা হচ্ছে এক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু, আর একটা হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, মানে যাদের কোনো পর্দা থাকে না। তো এই যে নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা ডবল মেমব্রেন সেল অর্গানেলি বা দ্বিপর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। তো এই নিউক্লিয়াসকেই আমরা বলে থাকি ব্রেন অফ সেল বা কোষের মস্তিষ্ক, বা এটাকে আমরা বলে থাকি কন্ট্রোলিং সেন্টার অফ সেল। এটা অবশ্যই মনে রাখবে। তো দেখো, নিউক্লিয়াস কাকে বলে এটা জানার জন্য কয়েকটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। কিভাবে বাকি সেল অর্গানেলি থেকে নিউক্লিয়াসকে তুমি আলাদা করবে, এই বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখো, তাহলে অবশ্যই তোমরা নিউক্লিয়াস কাকে বলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, এই এক একটা বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করি তোমাদের সাথে। তো পরীক্ষায় যদি ডেফিনিশন বলে যে হোয়াট ইজ নিউক্লিয়াস, তাহলে তোমরা কিন্তু সহজেই লিখতে পারবে। তাহলে সবার প্রথমে চলে আসি স্ফেরিক্যাল, মানে এটা একটা গোলাকার একখানা কোষীয় অঙ্গাণু, গোল দেখতে হয়ে থাকে, এবং একটা প্রপার নিউক্লিয়াস যেটা আমরা বলে থাকি, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকম গোলাকার হয়ে থাকে। নেক্সট চলে আসবো ডবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি। তার মানে কি, আমি একটু আগেই বললাম যে দ্বিপর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে প্রেজেন্ট ইন দ্য প্রোটোপ্লাজম অফ ইউক্যারিওটিক সেল। এটা মাথায় রাখবে। দেখো, আমি অলরেডি নিউক্লিয়াসের ক্লাসিফিকেশন তোমাদেরকে বলেছিলাম। একটা ট্রু নিউক্লিয়াস রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে তোমার যেটা প্রিমিটিভ নিউক্লিয়াস। ঠিক আছে, তো ট্রু নিউক্লিয়াস যেটা একটা আদর্শ নিউক্লিয়াস, সেটা শুধুমাত্র কিন্তু আমরা ইউক্যারিওটিক সেলের মধ্যেই দেখতে পাই। তাহলে কোথায় থাকছে? ইউক্যারিওটিক সেলের প্রোটোপ্লাজমে থাকছে এই সেল অর্গানেলিটা। ঠিক আছে, খেয়াল থাকবে। নেক্সট হচ্ছে ইট কন্টেন্স ডিএনএ। তার মানে এর ভেতরে কি থাকে? ডিএনএ থাকে। দেখো, ডিএনএটা তোমরা জানো যে আমাদের যে হেরিডিটারি ক্যারেক্টারগুলো, ঠিক আছে, এই বংশানুক্রমে যে আমরা বাবা মার থেকে যে বৈশিষ্ট্যগুলো অর্জন করছি, সেই বৈশিষ্ট্যগুলো আসলে থাকে হচ্ছে ডিএনএর মধ্যে। ঠিক আছে, তো এই যে ডিএনএটা বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেটার মধ্যে প্রচুর জিন থাকে, যে জিনগুলো এক একটা বৈশিষ্ট্য বহন করে নিয়ে চলে, বা অনেক কটা জিন একটা বৈশিষ্ট্য বহন করতে পারে, তো সেই ডিএনএটা থাকে হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে। নেক্সট পয়েন্ট হচ্ছে কন্ট্রোল অল দ্য সেলুলার ফাংশন। ঠিক আছে, আমি একটু আগেই বললাম যে ব্রেন অফ সেল বলে থাকি নিউক্লিয়াসকে আমরা, বা কোষের মস্তিষ্ক বলে থাকি, বা কন্ট্রোলিং সেন্টার বলে থাকি। কেন?
কেননা এরা আমাদের প্রত্যেকটা সেলের যাবতীয় অ্যাক্টিভিটি রয়েছে সেটাকে কন্ট্রোল করছে বা কোঅর্ডিনেট করছে, সাহায্য করছে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। স্ফেরিক্যাল, ডবল মেমব্রেন সেল অর্গানেলি, present in the protoplasm of eukaryotic cell, contains DNA, and it control the cellular function. তো it control all the cellular function. তো এই সবকটা পয়েন্ট মনে রাখবে। এই সবকটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে সেটা একটা নিউক্লিয়াস। নেক্সট আমরা চলে আসব যে এই যে নিউক্লিয়াস এটা কে আবিষ্কার করলো। দেখো, রবার্ট ব্রাউন, ইনি একজন স্কটিশ বোটানিস্ট। ঠিক আছে, তো ইনি 1831 সালে নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। ঠিক আছে, এটা মনে রাখবে। এই প্রত্যেকটা সেল অর্গানেলি তোমরা যখন পড়বে, প্রত্যেকটা সেল অর্গানেলি বা কোষী অঙ্গাণুর আবিষ্কারক যে তার নামটা কিন্তু মনে রাখবে। তো নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন, কত সালে? 1831 সালে। এবারে আমরা চলে আসব নিউক্লিয়াসের স্ট্রাকচারে। দেখো, একটা নিউক্লিয়াস টোটাল 4টে অংশ দিয়ে তৈরি হয়। সেই 4টে অংশগুলো কি কি সেটা এবারে আমরা দেখে নেব। দেখো, নিউক্লিয়াসের সব থেকে প্রথম অংশ, দেখো এখানে একটা নিউক্লিয়াসের ছবি দেওয়া রয়েছে। নিউক্লিয়াসের প্রথম অংশটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, যেটাকে আমরা নিউক্লিয় পর্দাও বলে থাকি। ঠিক আছে, দ্বিতীয় অংশটা হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজম, তৃতীয় অংশটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকিউলাম, আর একটা হচ্ছে নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিয়ার রেটিকিউলামটাকে আমরা নিউক্লিয় জালকও বলে থাকি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা শুরু করব হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থেকে। ঠিক আছে, বা নিউক্লিয় পর্দা। দেখো, একটা নিউক্লিয়াস কি বলেছিলাম, একটা ডবল মেমব্রেন স্ট্রাকচার, তাই না? চারপাশে যে আবরণটা রয়েছে সেটা দুটো পর্দা দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, তো এইটাকেই আমরা, এই যে নিউক্লিয়াসের চারপাশে যে আবরণটা রয়েছে বা ডবল মেমব্রেন যে বাউন্ডারিটা রয়েছে, সেটাকেই আমরা বলছি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। তাহলে এই যে বাউন্ডারিটা, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস বাউন্ডারি নয়, এটা মাথায় রাখবে। তো এই নিউক্লিয় পর্দা যেটা, সেটা আমি কি বললাম যে একটা বাইরে একটা পর্দা থাকে, একটা ভেতরে একটা পর্দা থাকে, তাই না? তার মানে একটা আউটার মেমব্রেন থাকে। এই যে বাইরের দিকে দেখো, আমি এই নিউক্লিয় পর্দাটাকে বড় করে এখানে এঁকেছি, তাহলে এটা হচ্ছে আউটার মেমব্রেন আর এটা হচ্ছে ইনার মেমব্রেন। ঠিক আছে, এটা একটা আউটার মেমব্রেন, এটা একটা ইনার মেমব্রেন। তাহলে দেখো, এই যে নিউক্লিয় পর্দাটা, এর মাঝে মাঝে আমরা ফাঁক দেখতে পাই বা ছিদ্র দেখতে পাই। তো সেই ছিদ্রটাকে আমরা কি বলছি? নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র। ঠিক আছে, তো নিউক্লিয় পর্দার মাঝে মাঝে ছিদ্র থাকে। তো আরেকটা জিনিস মনে রাখবে, এই নিউক্লিয়ার মেমব্রেনটাকে আমরা অনেক সময় নিউক্লিয়ার এনভেলাপও বলে থাকি। ঠিক আছে, তাহলে নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেন দুটো মেমব্রেন দিয়ে তৈরি হচ্ছে, এবং এই দুটো মেমব্রেনের মাঝখানে মাঝখানে যে ফাঁকগুলো বা ছিদ্রটা থাকছে সেটাকে আমরা বলছি নিউক্লিয় পোর। তাহলে দেখো এইখানে আমি দেখিয়েছি, দেখো এইখানে পোর রয়েছে, এখানে পোর রয়েছে, তাহলে মেমব্রেনের মাঝে মাঝেই কিন্তু এরকম অসংখ্য পোর থাকে। ঠিক আছে, তাহলে দেখো এই যে আউটার মেমব্রেন বা বাইরের যে পর্দাটা রয়েছে এবং ভেতরে যে পর্দাটা রয়েছে, তার মাঝখানে একটা গ্যাপ রয়েছে, তাই না? এই যে ফাঁকটা রয়েছে, এই অংশটাকে বলা হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস বা পেরিনিউক্লিয়ার স্থান বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং এই যে পেরিনিউক্লিয়ার স্পেস, এটার কতটা দীর্ঘ হয়ে থাকে? 100 থেকে 150 অ্যাংস্ট্রম হয়ে থাকে, এটা মাথায় রাখবে। 100 থেকে 150 অ্যাংস্ট্রম হয়ে থাকে। আর দেখো, এই যে মাঝখানে যে আমরা পোর দেখতে পাই, নিউক্লিয় পোর, সেটা কত দীর্ঘ হয়ে থাকে? এটা হচ্ছে 300 to 500 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এইটা মাথায় থাকবে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন দুটো পর্দা দিয়ে তৈরি হচ্ছে, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন। আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝের অংশটাকে আমরা বলছি কি? পেরিনিউক্লিয়ার স্পেস, যেটা কত 100 থেকে 200 অ্যাংস্ট্রম হচ্ছে দীর্ঘ হয়ে থাকে, এবং নিউক্লিয় পোর যেটা, সেটা 300 থেকে 500 অ্যাংস্ট্রম আর কি দীর্ঘ হয়ে থাকে, এটা মাথায় রাখবে। এবারে এই যে দেখো, এই যে মেমব্রেনগুলো রয়েছে, আউটার মেমব্রেন বা ইনার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা, সেটা কি দিয়ে তৈরি হয়? নিউক্লিয় পর্দা তৈরি হচ্ছে লিপোপ্রোটিন দিয়ে। তাহলে নিউক্লিয় পর্দার উপাদান হচ্ছে লিপোপ্রোটিন। ঠিক আছে, এবং
নিউক্লিয় পর্দার কাজ কি? দেখো আমি তোমাদেরকে কোষের ছবি এর আগে এঁকে দেখিয়েছিলাম। ধরো এটাকে একটা ছোট্ট করে আমি একটা কোষ আঁকছি, তাহলে দেখো কোষের চারপাশে তো বাউন্ডারি, ধরো আমি কোষ পর্দারই বলছি আমি, তাহলে কোষ পর্দার ভেতরের অংশটাকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বলি, তাই না? তো এই প্রোটোপ্লাজমের ভেতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয় পর্দা কি করছে? দেখো আমি যদি প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দিই, তাহলে যে অংশটা পড়ে থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম তৈরি হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস দিয়ে। তাহলে দেখো নিউক্লিয় পর্দা কি করছে? নিউক্লিয় পর্দা আসলে যেটা করে থাকে, এই সাইটোপ্লাজম থেকে এই নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিওপ্লাজম থাকে সেটাকে আলাদা করে। তার মানে নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে, ঠিক আছে? যেমন একটা বাড়ির যে দেওয়াল থাকে, ঠিক আছে, সেটা যেমন পাশের বাড়ি থেকে সেই বাড়িটাকে পৃথক করছে, ঠিক সেইভাবে নিউক্লিয়ার মেমব্রেনও সেই কাজটা করে থাকে, ঠিক আছে? এটা মাথায় থাকবে। এবারে নিউক্লিয় পোরের কাজ কি তাহলে? নিউক্লিয় পোরের কাজ হচ্ছে, দেখো এই যে নিউক্লিয়াসের ভেতরে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হতে থাকে, তো সেইগুলো নিউক্লিয়াসের বাইরে কি করে বেরিয়ে যাবে? ছিদ্র যদি না থাকে কি করে বেরোবে? তো সেই জন্য এখানে প্রচুর ছিদ্র থাকে, যেটাকে আমরা নিউক্লিয় পোর বলছি। তাহলে নিউক্লিয় পোরের সাহায্যে কি হচ্ছে, এই যে ভেতরে নিউক্লিওপ্লাজম রয়েছে আর বাইরে যে সাইটোপ্লাজম রয়েছে, তারা নিজেদের মধ্যে বিভিন্ন উপাদানের আদান প্রদান করতে পারে, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে নিউক্লিয় পোরের কাজ। তো প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা যে কম্পোনেন্ট রয়েছে নিউক্লিয়াসের, প্রত্যেকটার কিন্তু ফাংশন মনে রাখবে। নিউক্লিয়ার এনভেলাপের কাজ কি, নিউক্লিয় পোরের কাজ কি, ঠিক আছে? তো এবারে দেখো এই যে নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে, ভালো করে দেখো, তার সাথে আমি এখানে একটা ছবি এঁকেছি নীল রঙের। এটাকে আমরা বলছি কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। পরে আমি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যখন পড়াবো তখন বলবো। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হচ্ছে একটা একপর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু, যার ওপরে প্রচুর রাইবোজোম থাকে এবং এটা প্রোটিন সিনথেসিসে সাহায্য করছে। তো অনেক সময় কি হয়, এই যে নিউক্লিয় পর্দার সাথে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামটা যুক্ত থাকে। তো এটাই আমি এই ছবিতে এঁকেছি। তাহলে নিউক্লিয় পর্দা এবং তার যে উপাদান এবং কাজ, সেই সম্বন্ধে আমি আলোচনা করলাম। এবারে নেক্সট চলে আসবো যেটা, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে 2 নম্বর যে অংশটা নিউক্লিয়াসের, সেটাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। তাহলে দেখো এই পর্দার ভেতরে, নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দা রয়েছে তার ভেতরে যে জলীয় অংশটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো দেখো নিউক্লিওপ্লাজম কাকে বলছি? নিউক্লিওপ্লাজম হচ্ছে একটা কোয়াজি ফ্লুইড, ঠিক আছে? কোয়াজি ফ্লুইড কথাটার মানে হচ্ছে অর্ধ তরল, ঠিক আছে? মানে পুরোটা কিন্তু তরল নয়, ঠিক আছে? একদম তরল নয়, ঠিক আছে? একটা মানে অর্ধতরল পদার্থ, ঠিক আছে? তার মানে কঠিন আর তরলের মাঝামাঝি একটা বলতে পারো মানে উপাদান, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা কোয়াসি ফ্লুইড, এটা ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, এবং গ্র্যানিউলার পার্ট মানে হচ্ছে গ্র্যানিউলার বা দানাদার অংশ। তাহলে কি হচ্ছে? অর্ধতরল, স্বচ্ছ এবং দানাদার অংশ, ঠিক আছে? তো সেইটাকে আমরা বলছি কি? নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? তো নিউক্লিওপ্লাজম কি দিয়ে তৈরি হচ্ছে? নিউক্লিওপ্লাজমের ভেতরে যদি আমি দেখি, নিউক্লিওপ্লাজমের ভেতরে নিউক্লিয়াসের আরো দুটো উপাদান, যেটা আমি বললাম যে নিউক্লিওলাস আর হচ্ছে নিউক্লিয়ার রেটিকিউলাম বা নিউক্লিয় জালক, এই দুটো কিন্তু থাকে। দেখো এই ছবিতে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার নিউক্লিওলাস, বলের মতো একটা অংশ দেখতে পাচ্ছ, আর এই যে জালিকাকার সবুজ রঙের আমি দেখিয়েছি, এটা হচ্ছে নিউক্লিয় জালক। তো এগুলো থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজমের মধ্যে। এছাড়া থাকে কি কি? দেখো ডিএনএ থাকে, আরএনএ থাকে। ডিএনএর ফুল ফর্মটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? এছাড়া ফসফোপ্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন থাকে, বিভিন্ন ধরনের উৎসেচক বা এনজাইম, সল্ট, মিনারেল, এগুলো নিয়ে তৈরি হচ্ছে তোমার এই নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? নিউক্লিওপ্লাজমটা এই উপাদানগুলো দিয়ে তৈরি হয়, ঠিক আছে? তাহলে নেক্সট এবারে আমরা চলে আসব 3 নম্বর অংশ, যেটাকে আমরা বলছি নাকি নিউক্লিওলাস।
তাহলে দেখো একটা নিউক্লিয়াসের মধ্যে এরকম বলের মতো একটা অংশ, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিওলাস। তো নিউক্লিওলাসটা যদি দেখি তাহলে দেখবো এটা কি দিয়ে তৈরি হয়। দেখো আমরা যেমন নিউক্লিয়াসের চারপাশে এরকম একটা আবরণী দেখতে পাই বা পর্দা দেখতে পাই, নিউক্লিওলাসের চারপাশে কিন্তু কোনো পর্দা থাকে না। ঠিক আছে, এটা তৈরি হয় দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে ফসফোপ্রোটিন আর একটা হচ্ছে আরএনএ। আরএনএ আর ফসফোপ্রোটিন মিলে তৈরি হচ্ছে এরকম একটা অংশ, যেটাকে আমরা বলছি নিউক্লিওলাস। তো দেখো নিউক্লিওলাসের যদি কাজ দেখি তাহলে কাজ কি করে, আমরা তো নিউক্লিয় পর্দার কাজ দেখলাম, নিউক্লিওপ্লাজমের কাজ দেখলাম, ঠিক আছে। আমরা চলে আসবো নিউক্লিওলাসের কাজ কি। দেখো নিউক্লিওলাসকে বলা হচ্ছে ফ্যাক্টরি অফ রাইবোজোম, ঠিক আছে, তার মানে রাইবোজোম তৈরির কারখানা। তাহলে পরীক্ষায় যদি বললে যে রাইবোজোম কোথায় মানে তৈরি হচ্ছে বা রাইবোজোম তৈরির কারখানা কাকে বলে, নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিওলাস, এটা হচ্ছে এদেরকে বলা হচ্ছে ফ্যাক্টরি অফ রাইবোজোম। তো দেখো এই নিউক্লিওলাসের আবার চারটে অংশ থাকে, যদি পারো মনে রেখো। একটাকে বলা হচ্ছে গ্র্যানিউলার জোন বা একটা দানাদার অংশ থাকে। নেক্সট হচ্ছে ফাইব্রিলার জোন, যেটাকে আমরা তন্তুময় অংশ বলছি। তারপরে থাকে হচ্ছে অ্যামরফাস জোন, যেটাকে আমরা বলছি অনিয়তাকার একটা অংশ। আর হচ্ছে নিউক্লিওলাস অ্যাসোসিয়েটেড উইথ ক্রোম্যাটিন, ঠিক আছে, নিউক্লিওলাসের সেই অংশটা যেটা ক্রোম্যাটিন তন্তুর সাথে যুক্ত থাকে। তো এই চারটে অংশ নিয়ে তৈরি হয় হচ্ছে নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাসের গঠন আমরা দেখলাম যে এটা একটা ফসফোপ্রোটিন আর আরএনএ দিয়ে তৈরি হচ্ছে, এবং এর কাজ হচ্ছে তোমার রাইবোজোম উৎপাদন করা, ঠিক আছে। এবারে নেক্সট চলে আসবো হচ্ছে নিউক্লিয়ার রেটিকিউলাম, যেটাকে আমরা কি বলছি, নিউক্লিয় জালক। তো দেখো এই যে জালিকাকার অংশ যেগুলো নিউক্লিয়াসের ভেতরে থাকে সেগুলো আসলে কি। তো দেখো আমাদের যে হেরিডিটারি মেটেরিয়াল, যেটাকে আমরা ডিএনএ বলে থাকি, যার মধ্যে আমাদের প্রত্যেকটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে এবং চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন সেগুলো থাকে, তো সেইগুলো নিয়ে তৈরি হচ্ছে কিন্তু এই নিউক্লিয়ার রেটিকিউলাম। তাহলে নিউক্লিয়ার রেটিকিউলাম আসলে তৈরি হচ্ছে কতগুলো থ্রেড লাইক স্ট্রাকচার বা সুতোর মতো অংশ নিয়ে, যাদেরকে আমরা বলছি কি ক্রোম্যাটিন ফাইবার বা ক্রোম্যাটিন তন্তু। তো এই অনেক কটা ক্রোম্যাটিন তন্তু নিজেদের মধ্যে জুড়ে জুড়ে এরকম একখানা স্ট্রাকচার তৈরি করেছে, একটা জালিকাকার অংশ তৈরি মানে গঠন তৈরি করে, যেটাকে আমরা বলছি নিউক্লিয় জালক। তাহলে নিউক্লিয় জালক তৈরি হচ্ছে অসংখ্য ক্রোম্যাটিন তন্তু দিয়ে, ঠিক আছে। তো এই ক্রোম্যাটিন তন্তু তার গঠনটা কি, মানে কি দিয়ে ক্রোম্যাটিন তন্তু তৈরি হয়। তো ক্রোম্যাটিন তন্তু কতগুলো ছোট ছোট অংশ দিয়ে তৈরি হয়ে থাকে, যাদেরকে মানে ক্রোম্যাটিন তন্তুর বলতে পারো উপ একক, সেগুলো হচ্ছে নিউক্লিওজোম, ঠিক আছে। এদেরকে আমরা কি বলছি, নিউক্লিওজোম। তাহলে অসংখ্য নিউক্লিওজোম পরপর জুড়ে জুড়ে তৈরি হচ্ছে একটা ক্রোম্যাটিন তন্তু। তাহলে নিউক্লিওজোমটা কি দিয়ে তৈরি হয়, দেখো নিউক্লিওজোম দুটো জিনিস দিয়ে তৈরি হচ্ছে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে প্রোটিন। প্রধানত যে প্রোটিনটা থাকে সেটা হচ্ছে একটা হিস্টোন প্রোটিন। তাহলে এই হিস্টোন প্রোটিন আর ডিএনএ জুড়ে তৈরি হচ্ছে নিউক্লিওজোম, আর অনেক কটা নিউক্লিওজোম নিজেদের মধ্যে জুড়ে জুড়ে তৈরি করছে কি ক্রোম্যাটিন তন্তু, ঠিক আছে। তাহলে ক্রোম্যাটিন তন্তু বা ক্রোম্যাটিন ফাইবার সম্বন্ধে জানলাম, তাহলে আমরা যে ক্রোমোজোম পড়েছি সেইটা কি, তাই না। তাহলে দেখো এই যে ক্রোম্যাটিন থেকেই কিন্তু ক্রোমোজোম তৈরি হয়। যখন কোষ বিভাজন বা সেল ডিভিশন হয় তখন কি হচ্ছে, এই ক্রোম্যাটিন তন্তুগুলো আসলে ক্রোমোজোমগুলো জুড়ে জুড়ে ক্রোম্যাটিন তন্তু তৈরি হয়, ঠিক আছে। তো সেল ডিভিশনের সময় এই ক্রোম্যাটিনগুলো থেকে এই যে ক্রোমোজোমগুলো আলাদা আলাদা হয়ে যায় এবং কনডেন্স হতে থাকে, কনডেন্স হয়ে একটা উলি বা মোটা একটা গঠন তৈরি করে, যেটাকে আমরা বলছি ক্রোমোজোম। তাহলে ক্রোম্যাটিনটাই আর কি কনডেন্স হয়ে যে গঠনটা তৈরি করে সেটাকে আমরা বলছি ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের যদি গঠন আমরা দেখি সেখানেও আমি দেখব যে ডিএনএ রয়েছে আর প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। তাহলে ডিএনএ আর প্রোটিন দিয়ে ক্রোম্যাটিনও তৈরি হচ্ছে, ডিএনএ আর প্রোটিন দিয়ে ক্রোমোজোমও তৈরি হয়, ঠিক আছে। পার্থক্যটা কোথায়, ক্রোম্যাটিনটা সুতোর মতো হয়ে থাকে আর
ক্রোমোজোম যেটা সেটা কিন্তু মোটা হয়ে থাকে অনেক, ঠিক আছে, একটা কনডেন্স একখানা স্ট্রাকচার, এবং সেটা তৈরি হচ্ছে কখন? কোষ বিভাজনের সময়। তাহলে দেখো এই এই ছিল হচ্ছে বিভিন্ন ধরনের অংশ, ঠিক আছে, একটা নিউক্লিয়াসের যে বিভিন্ন অংশ রয়েছে তার গঠন এবং তার কাজ সম্বন্ধে বললাম। তাহলে দেখো নিউক্লিয়ার রেটিকিউলামের কাজ কি? নিউক্লিয়ার রেটিকিউলামের মধ্যে ডিএনএ রয়েছে, ডিএনএ এর মধ্যে কি রয়েছে? জিন রয়েছে। জিনটা কি করছে? তোমার এই যে বংশগত যে বৈশিষ্ট্য সেটাকে বহন করে নিয়ে যাচ্ছে। এবারে দেখে নেব নিউক্লিয়াস আর নিউক্লিওলাস, এই দুটোর মধ্যে ডিফারেন্স তোমাদের এক্সামে পড়ে থাকে। তো কি কি পার্থক্য আছে নিউক্লিয়াস আর নিউক্লিওলাসের মধ্যে? আমি অলরেডি আলোচনা করেছি নিউক্লিয়াসের গঠন। তো দেখো নিউক্লিয়াস কাদেরকে আমরা বলছি? নিউক্লিয়াস হচ্ছে একটা ডবল মেমব্রেন সেল অর্গানেলি হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য ইউক্যারিওটিক সেল, ঠিক আছে। তার মানে আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষের মধ্যে অবস্থিত একটা দ্বিপর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু, সেটা হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিওলাস কাকে বলছি? একটা নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওপ্লাজম রয়েছে সেই নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকা একটা কনডেন্স রাউন্ড স্ট্রাকচার যেটাকে আমরা বলছি নিউক্লিওলাস। তাহলে কোথায় অবস্থান করছে এইটা সবার আগে মনে রাখবে। সেকেন্ড পয়েন্ট আমরা চলে আসবো। দেখো নিউক্লিয়াসের আমরা যখন স্ট্রাকচার দেখেছিলাম তখন দেখলাম কি নিউক্লিয়াসের চারপাশে একটা মেমব্রেন রয়েছে, ডবল মেমব্রেন। তার মানে এটা কি হচ্ছে? উইথ মেমব্রেন, মানে পর্দা বেষ্টিত হয়ে থাকে নিউক্লিয়াস। আর নিউক্লিওলাস এটার কিন্তু কোনো পর্দা থাকে না, মানে হচ্ছে মেমব্রেনলেস একখানা স্ট্রাকচার, মানে উইদাউট মেমব্রেন। নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো একটা নিউক্লিয়াসে কতগুলো অংশ থাকে? নিউক্লিয়াসের টোটাল 4টে অংশ থাকে, তাই না? বাইরে থেকে যদি দেখি প্রথমে থাকে হচ্ছে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন, ভেতরে থাকে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়ার রেটিকিউলাম আর হচ্ছে নিউক্লিওলাস। তাহলে টোটাল 4টে অংশ। কিন্তু নিউক্লিওলাসের কথা যদি আমি ভাবি তাহলে নিউক্লিওলাস অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের কিন্তু একটা পার্ট। তাহলে নিউক্লিয়াস হ্যাজ four parts আর নিউক্লিওলাস ইট ইজ আ পার্ট অফ নিউক্লিয়াস। নেক্সট যদি ফাংশন দেখি, দেখো নিউক্লিয়াসের ফাংশন কি? আমি একটু আগেই বললাম যে ইট কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেট অল দ্য ফাংশন অফ সেল। সেলের যাবতীয় কাজ আছে সেটাকে কিন্তু কি করছে? সে কন্ট্রোল করছে বা নিয়ন্ত্রণ করছে এবং কোঅর্ডিনেট করছে বা সমন্বয় সাধন করছে। কিন্তু নিউক্লিওলাসের কাজ কি? নিউক্লিওলাসকে আমরা কি বলছি? ফ্যাক্টরি অফ রাইবোজোম, মানে কি রাইবোজোম তৈরির কারখানা, তার মানে কি রাইবোজোম তৈরিতে সাহায্য করে। তাহলে এই 4টে পার্থক্য মনে রাখবে নিউক্লিয়াস আর নিউক্লিওলাসের মধ্যে। এবারে দেখো কয়েকটা জিনিস একটু জেনে রাখা দরকার, যদিও ক্রোমোজোম যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে আমি ক্রোমোজোম সম্বন্ধে তোমাদেরকে অবশ্যই বলবো, ডিটেলসে বলবো ক্রোমোজোম আর ক্রোম্যাটিন সম্বন্ধে, তাও একটু জেনে রাখো। দেখো একটা ক্রোমোজোম যেটা আমি বললাম কি যখন কোষ বিভাজন বা সেল ডিভিশন হয় তখন তৈরি হয়, ঠিক আছে। এই ক্রোমোজোমটার দুটো অংশ রয়েছে, মাঝখানে দেখতে পাচ্ছ এই চাকতির মতো যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে চাকতির মতো যে অংশটা রয়েছে মাঝখানে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর এই সেন্ট্রোমিয়ারের দুপাশে এই ক্রোমোজোমের যে দুটো বাহু থাকে সেটাকে আমরা কি বলছি? ক্রোমাটিড। তাহলে ক্রোমোজোমের মাঝখানে চাকতির মতো অংশটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার, এবং সেন্ট্রোমিয়ারের দুপাশে যে বাহু রয়েছে ক্রোমোজোমের বা আর্ম রয়েছে সেটাকে আমরা বলছি হচ্ছে ক্রোম্যাটিড। তাহলে ক্রোম্যাটিড ইট ইজ দ্য আর্ম অফ ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা ক্রোমোজোমের ছবি রয়েছে, প্রথম যে ছবিটা সেখানে দেখানো হচ্ছে যে একটা ক্রোমোজোম যেটার রেপ্লিকেশন হয়নি। তাহলে যখন রেপ্লিকেশন হয় বা ডুপ্লিকেশন হয় তখন কি হচ্ছে? দেখো এই যে বাহুগুলো সংখ্যায় বাড়ে, মানে একটা থেকে দুটো হয়ে থাকে। তাহলে দেখো ওপরে যে একটা বাহু আছে এখান থেকে তখন ডুপ্লিকেশন হয়েছে, দেখো দুটো বাহু তৈরি হয়েছে, তাই না? কিন্তু সেন্ট্রোমিয়ার একটাই রয়েছে, নিচেও তাই, দেখো দুটো বাহু তৈরি হয়েছে। তাহলে ডুপ্লিকেশন হওয়ার পরে কি হচ্ছে? দেখো 4টে বাহু তৈরি হচ্ছে, তাই না? এরপরে কি হচ্ছে? যখন কোষ বিভাজন সম্পন্ন হয় তখন কি হচ্ছে? দেখো এই মানে এক একটা মোট, তাহলে প্রথমে ছিল একটা ক্রোমোজোম যার দুটো বাহু ছিল, সেখান থেকে তৈরি হলো একটা ক্রোমোজোম যার 4টে বাহু। এবারে কি হচ্ছে? দেখো এই 4টে বাহু থেকে দুটো দুটো করে দুটো ক্রোমোজোম তৈরি হবে। তাহলে দেখো এবারে দুটো ক্রোমোজোম বা ডটার ক্রোমোজোম তৈরি হয়েছে যার প্রত্যেকটার দুটো করে বাহু রয়েছে, ঠিক আছে। এইভাবে নতুন নতুন ক্রোমোজোম তৈরি হয়। তো একটা জিনিস জেনে রাখো, এই যে ক্রোমোজোমটা হচ্ছে সব থেকে
কনডেন্স স্ট্রাকচার, ঠিক আছে। সব থেকে বেশি পেঁচানো জড়ানো যে গঠনটা সেটাকেই আমরা কিন্তু ক্রোমোজোম বলছি, মানে ডিএনএ আর প্রোটিন সব থেকে বেশি জড়িয়ে পেঁচিয়ে যে মোটা গঠনটা তৈরি করছে সেটাকে আমরা ক্রোমোজোম বলছি। তাহলে এই ক্রোমোজোমটা ভেতরে প্রচুর ক্রোম্যাটিন তন্তু থাকে। এবং দেখো কিভাবে ক্রোমোজোম তৈরি হয়, আমি একটু আগেই বললাম যে ডিএনএ আর প্রোটিন প্রথমে যুক্ত হয়ে তৈরি হচ্ছে কি ক্রোম্যাটিন, তারপরে ক্রোমাটিন যেটা সেটা কনডেন্স হয়ে মানে জড়িয়ে পেঁচিয়ে তৈরি হয় হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে। তো দেখবে ঘুড়ি ওড়ানোর সময় যে সুতো দিয়ে আমরা ঘুড়ি ওড়াই, তো এই সুতোটাকে যদি ক্রোম্যাটিন তন্তুর সাথে তুলনা করো তাহলে দেখবে আমরা কি করি, লাটাইতে সুতো জড়িয়ে রাখি, তাহলে ধরো এই লাটাইয়ের মধ্যে জড়ানো আছে সুতোটা দিয়ে মোটা হয়ে গেছে, তাহলে এইটাকে আমরা একটা ক্রোমোজোম হিসেবে কনসিডার করতে পারি। তাহলে দেখো এই যে ক্রোমোজোমের দুটো অংশ থাকে, ঠিক আছে। তো একটা অংশ যেখানে এই যে ক্রোম্যাটিন তন্তুগুলো বেশি কনডেন্স হয়ে থাকে, ঠিক আছে, বেশি জড়ানো পেঁচানো থাকে, সেই অংশটাকে আমরা বলছি হচ্ছে হেটেরোক্রোম্যাটিন, ঠিক আছে, যেখানটা বেশি জড়ানো পেঁচানো থাকে। এই ছবিটাতে আমি দেখিয়েছি কি ক্রোমোজোমের একটা বাহুর অংশ কেটে এখানে দেখিয়েছি, দেখো এখানে ভেতরে প্রচুর এরকম জড়ানো পেঁচানো ক্রোম্যাটিন তন্তু রয়েছে। তাহলে যেখানটা বেশি জড়ানো পেঁচানো রয়েছে সেটাকে আমরা বলছি হেটেরোক্রোম্যাটিন, আর যেখানটা কম জড়ানো পেঁচানো রয়েছে বা লেস কনডেন্স যে এরিয়াটা সেটাকে আমরা বলছি হচ্ছে ইউক্রোম্যাটিন। তাহলে আপাতত ইউক্রোম্যাটিন আর হেটেরোক্রোম্যাটিন কাকে বলছে জেনে রাখো। হেটেরোক্রোম্যাটিন হচ্ছে কনডেন্স পার্ট বা বলতে পারো যেটা হাইলি কনডেন্সড পার্ট অফ ক্রোমোজোম, দ্যাট ইজ নোন অ্যাজ হেটেরোক্রোম্যাটিন। আর লেস কনডেন্স পার্ট যেটা সেটাকে আমরা বলছি হচ্ছে ইউক্রোম্যাটিন। এটা জানা রইল। এবারে দেখো এই যে ক্রোমোজোমের নাম্বার, কটা ক্রোমোজোম সব প্রাণীদের মধ্যে থাকে, প্রাণী বা উদ্ভিদ যারা, তাদের মধ্যে ক্রোমোজোমের সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট হয়ে থাকে। যেমন মানুষের কথা যদি ভাবি, আমাদের থাকে হচ্ছে 46টা ক্রোমোজোম, ঠিক আছে, যার মধ্যে 23টা বাবার থেকে পাই আমরা, 23টা মায়ের থেকে পাই। তো আমাদের যে দেহকোষ বা সোম্যাটিক সেল রয়েছে তার মধ্যে প্রত্যেকটাতে এরকম 46টা বা 23 জোড়া ক্রোমোজোম থাকে, ঠিক আছে। এইভাবে ধরো বিভিন্ন প্রাণী, যেমন ধরো অ্যাসকারিস, অ্যাসকারিস হচ্ছে গোলকৃমি, তো এই গোলকৃমির শরীরে মোট 2টো ক্রোমোজোম থাকে। ভাবো, সব থেকে কম সংখ্যক ক্রোমোজোম আমরা এই অ্যাসকারিসের মধ্যে দেখতে পাই, ক্রোমোজোমের সংখ্যা 2, ঠিক আছে। এছাড়া দেখো অনিয়ন মানে পেঁয়াজের মধ্যে 16টা ক্রোমোজোম দেখতে পাই, ভুট্টার মধ্যে 20টা ক্রোমোজোম দেখতে পাই। এইভাবে আলাদা আলাদা প্রজাতির মধ্যে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। তবে কিছু কিছু প্রাণী রয়েছে বা উদ্ভিদ রয়েছে যাদের ক্রোমোজোম নাম্বারটা একই রকম হয়ে থাকে। যেমন ধরো লায়ন, টাইগার আর ক্যাট, এদের ক্ষেত্রে এদের তিনজনের ক্ষেত্রেই কিন্তু ক্রোমোজোম সংখ্যা কিন্তু 38 হয়ে থাকে, 38 মানে হচ্ছে কত পেয়ার, 19 পেয়ার। তাহলে এখন দেখো তাহলে কি ব্যাপারটা হলো, তাহলে কি তিনটে প্রাণী এক হয়ে গেল? না, সেটা কখনোই হয় না। কেননা ক্রোমোজোম তৈরি হচ্ছে ক্রোম্যাটিন দিয়ে, ক্রোম্যাটিনের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন, প্রচুর জিন থাকে। তাহলে এই যে জিনের অবস্থানগুলো সেগুলো কিন্তু এই তিনটে প্রাণীতে আলাদা আলাদা হবে। তার মানে তিনটে প্রাণীর যদি আমি 1 নম্বর ক্রোমোজোমটা নিই তাহলে তাদের প্রত্যেকটাতে কিন্তু ওই 1 নম্বর ক্রোমোজোমে জিনের সংখ্যা বা তাদের অবস্থানটা কিন্তু আলাদা আলাদা হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। ক্রোমোজোম সংখ্যা 1 হলেও কিন্তু প্রাণী তিনটে এক নয়, ঠিক আছে, এটা আমরা জানলাম। তাহলে এই ক্রোমোজোম ক্রোম্যাটিন সম্বন্ধে সামান্য একটু ধারণা তোমরা নিয়ে রাখো, ক্লাস 9-এ এটা যথেষ্ট। এরপরে যখন তোমরা ক্রোমোজোম সম্বন্ধে পড়বে তখন ডিটেলসে আমি তোমাদেরকে ক্রোমোজোম সম্বন্ধে বলবো। এরপরে নেক্সট চলে আসি যে আমরা নিউক্লিয়াসের স্ট্রাকচার দেখলাম, এবারে চলে আসবো নিউক্লিয়াসের ফাংশন বা নিউক্লিয়াস কি কি কাজ করে থাকে, ঠিক আছে। সবার প্রথমে যেটা মনে রাখতে হবে, বারবার বলেছি, সেটা হচ্ছে ইট রেগুলেটস অ্যান্ড কোঅর্ডিনেটস অল দ্য লাইফ প্রসেস। মানে কি হচ্ছে, একটা কোষের মধ্যে যাবতীয় কাজ হচ্ছে সেটাকে কি করছে, রেগুলেট করছে, মানে নিয়ন্ত্রণ করছে, এবং কোঅর্ডিনেট করছে মানে কি হচ্ছে, সমন্বয় সাধন করছে, ঠিক আছে। তো সেইটা করে থাকে হচ্ছে নিউক্লিয়াস। 2 নম্বর কাজ কি, ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সেল ডিভিশন, ঠিক আছে। তার মানে কোষ বিভাজন যখন হয়, কোষ বিভাজন অনেক রকমের হয়ে থাকে, যেমন ধর মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। এই 2 ধরনের কোষ বিভাজনের ক্ষেত্রেই কিন্তু এই নিউক্লিয়াস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 3 নম্বর কি হচ্ছে,
ডিটারমাইন হেরিডিটি। ঠিক আছে, এই যে বললাম আমরা বাবার থেকে 23টা ক্রোমোজোম পাই, মায়ের থেকে 23টা ক্রোমোজোম পাই। তার মানে কি, দেখো বাবা মার যে চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের শরীরে আসছে কিভাবে, এই নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ক্রোমোজোম তার মাধ্যমে। তার মানে কি হচ্ছে, এটা আমাদের হেরিডিটারি ক্যারেক্টারগুলো সেগুলোকে ক্যারি ফরওয়ার্ড করে। ঠিক আছে, নেক্সট চলে আসবো কি, দেখো এই যে নিউক্লিয়াস, মনে রাখবে নিউক্লিয়াসের মধ্যে রয়েছে যে নিউক্লিওলাস, সেটা কি তৈরি করে, রাইবোজোম তৈরি করে। এছাড়া নিউক্লিয়াসের মধ্যে একটা বিশেষ ধরনের পদ্ধতি হয় যেখানে কি হচ্ছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। বিভিন্ন ধরনের আরএনএও কিন্তু নিউক্লিয়াস তৈরি করে। তার মানে কি, এটা আরএনএ আর রাইবোজোম উৎপাদনেও কিন্তু সাহায্য করে। তাহলে এই চারটে কাজ অবশ্যই মনে রাখবে। তো এই ছিল আজকের টপিক। আশা করি টপিকটা তোমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে আজকের ভিডিও। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেল জুলজিক্যালকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।